এতটুকু ন্যূনতম ভদ্রতা কি তোমাদের কাছ থেকে টিচার আশা করতে পারে না? আমাদের জানা ছিল না, আজকে আমাদের চাইছিলাম নোটস দিয়ে, কিন্তু কেউই রাজি না। আমি বলছি কেউই রাজি না, এটা কোন ধরনের কাম? না, আমি কালকে বলছি তার জন্য যে না, তোমাদের শুনো, বি ভেরি স্পেসিফিক। হ্যাঁ, একজন টিচারের কিন্তু তোমরা কয় টাকা চাঁদা ধরে কি গিফট করলো ওটাতে কিছুই যায় আসে না, কিছুই তার যায় আসে না। কিন্তু টিচাররা ক্লাসে এসে পড়ায়। টিচিং কিন্তু খুব একটা সস্তা কম দামি প্রফেশন। টিচিং এ কোনো বেতন নেই, টিচিং এ কোনো বেতন নেই। বি ভেরি স্পেসিফিক। টিচিং খুব একটা কম দামি প্রফেশন, কিন্তু যারা টিচিং এ আসে তারা কিন্তু সবচেয়ে ভালো স্টুডেন্ট। তারা একটা ইউনিভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট থাকে। সবচেয়ে ভালো স্টুডেন্ট হয়ে সবচেয়ে কম দামে সস্তা প্রফেশনে কেন আসে? কারণ সে ওই প্রফেশনটাকে পছন্দ করে, সে পড়াতে পছন্দ করে। এখানে এমন কোনো টিচার নাই যে কিনা কোনো একটা এমএসসি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ার যোগ্যতা রাখে। তারা অবশ্যই যোগ্যতা রাখে, কিন্তু তাদের ওই জ্ঞানজাম, ওই ঝামেলাটা তারা পছন্দ করে না। নিরিবিলি স্টুডেন্ট পড়ানোর প্রফেশনটা তারা পছন্দ করে দেখে এখানে আসে। ঠিক আছে? এখন এই সস্তা প্রফেশনে আসা, সস্তা বিহেভিয়ার, এটা দেখো সস্তা বিহেভিয়ার হয়ে গেছে। একটা টিচারের লাস্ট ডে যে কিনা তোমাদের ক্লাস নিছে, তার সাথে তোমরা লাস্ট ডে দেখা করো। তুমি তো লজ্জাজনক কাজ করে কিছু হতে পারে না। ন্যূনতম সম্মান দাও। তোমার কাছ থেকে ফুল, চকলেট, লতা পাতা, হাবিজাবি গিফট কেউ চায়নি, বাট স্যারকে একটা লাস্ট উইশ করো, স্যার বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টিচারের দোয়া দরুদ কি তোমাদের দরকার নাই? এমনি এমনি আল্লাহ তোমাদের জীবন পার করে দেবে। কি তুমি তো কথা বলো না, তোমার তো পানি ওইটা গড়বড়ে গেছে। তোমার যে ভাষা নিয়ে জানি এটাই তো এতটুকু ন্যূনতম ভদ্রতা তো দেখাবো। ম্যাক্সিমাম চাকরি বাকরি করে অনেক কিছুতে এক্সকিউজ দেওয়া হয়, অনেক কিছুতে এক্সকিউজ করা হয়। তোমরা এক্সকিউজ দাও, আমরা এটা অ্যাকসেপ্ট করি, বাট অ্যাটলিস্ট ন্যূনতম একটা কার্টেসি দেখাবা যে স্যার আমাদের ক্লাস নিচ্ছে, ওনার আর উনি তো অন্য কোথাও জয়েন করতেছে না, উনি যেখানে যাচ্ছে, উনি ইউএসএ তে যাচ্ছে, পিএইচডি করতে যাচ্ছে। তোমার আমার মতো দু একজন মনে নানা মনে কিছুই যাবে আসবে। উনি কয়েকদিন পর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর একদম টপ ক্লাস রিসার্চারদের সাথে কাজ করবে। আমি মনিরা, তোমরা 13 ক্লাস 14 ব্যাচ, ওনার সাথে লাগার মতো যোগ্যতা আমাদের নাই। কিন্তু তোমাদের অ্যাটলিস্ট ভদ্রতাটা তো দেখাবো আছে। স্যারের লাস্ট ক্লাস, স্যারকে আমরা একটু উইশ করি, দেখা করি, স্যার আমাদের জন্য দোয়া করেন, ভালো থেকেন, এইটুকু বলার মতো কি তোমাদেরকে আমরা শিখেই নেই? এতটুকু শিক্ষা তোমাদেরকে আমরা 2 বছরে দিতে পারি নাই, 4টা সেমিস্টারে। যে একজন টিচার চলে যাবে তার সাথে দেখা করতে হবে, এতটুকু শিখতে পারি নাই। কাদের ব্যর্থতা? এটা আমাদের ব্যর্থতা। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার স্টুডেন্ট 200 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। ও আমার ইউনিভার্সিটির জুনিয়র, কিন্তু ওখানে অ্যাপ্লাই করার যোগ্যতা এখন আমার নিজের হয়নি, কারণ আমার রিসার্চ প্রোফাইল ভালো না, বিগত সময় দিতে পারিনি। আমি পড়াশোনা থেকে 2 বছর ডিটাচ ছিলাম। হ্যাঁ, ও চলে যাচ্ছে, ওর চলে যাওয়াটাও তো আমাদের জন্য সম্মানের যে আমার ইউনিভার্সিটির জুনিয়র, আমার এখানকার কলেজ চলে যাচ্ছে এত ভালো একটা জায়গায়। আর তোমাদের ইয়েটা নাই যে আমাদের টিচার এত ভালো জায়গায় যাচ্ছে। কিছু বলার নাই আসলে, বুঝছো? বললে না নিজেদেরই লজ্জা লাগে যে কাদেরকে কি বলতেছে। তোমাদেরকে কি 2 বছরে কিছুই পড়ালেখা শেখায় নাই? আমাদের তো এমন হয় যে আমরা একটা নর্মাল যাদের কাছে এবিসিডি শিখছি বা যাদের কাছে ছোটবেলায় স্কুলের মূলক পড়ছে তাদেরকে দেখলেও তো আমরা এখন মুখে দাঁড়ায় সালাম দিয়ে কথা বলি। তোমাদের একটা টিচার কালকে লাস্ট ডে, তোমরা
ছিল, ওয়াইন্ডিং এর টাইপ ছিল, আর প্রিসিশন আর নন প্রিসিশন ওয়াইন্ডিং এর ডিফারেন্সটা আমরা করছিলাম। আর ওয়ার্পিং এর একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে লাস্ট ক্লাসটা শেষ করছিলাম। আজকে আমরা হচ্ছে ডিটেইলস ওয়ার্পিংটা দেখব। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, ওয়াইন্ডিং থেকে আমরা এই কোন প্যাকেজগুলো বানাই ফেলছি, তাই না? ওয়াইন্ডিং আমরা এই প্যাকেজগুলো বানাইছি, ঠিক কি না? বলেছি না লাস্ট ক্লাসে কোন প্যাকেজটা আমরা ওয়াইন্ডিং এ বানাচ্ছি। এখন আমাদের ওয়ার্পিং এর বেসিক কাজ হচ্ছে কি দেখো, রিং স্পিনিং থেকে আমরা পাইছিলাম কি এরকম একটা স্পুল, তাই না? হ্যাঁ, এই যে এরকম এরকম একটা সুতার প্যাকেজ পাইছিলাম, যেটার ওজন ছিল কত? ওজন ছিল হচ্ছে 200 গ্রাম 300 গ্রাম এরকম এইরকম থাকে না। এখন এইটা দিয়ে তো আর কাজ করা সম্ভব না। এটা থেকে বড় প্যাকেজ আমরা নিছি হচ্ছে কোনে, যেটা অ্যাপ্রক্সিমেট 2 কেজি থাকে, ঠিক আছে? এই প্যাকেজটা থেকে কোন প্যাকেজে আসছে হচ্ছে ওয়াইন্ডিং প্রসেসের মাধ্যমে। স্টিল তুমি চিন্তা করো, যখন আমরা হচ্ছে উইভিং এ যাব, মানে উইভিং প্রসেসে চলে যাব, এই প্যাকেজটা কি আমার আউটপুটের তুলনায় মেশিনারিজের তুলনায় অনেক ছোট। সো উই নিড আদার লার্জার প্যাকেজ, তাই না? সেই প্রসেসটার জন্য আরেকটা প্রসেস হচ্ছে আমার ওয়ার্পিং, ঠিক আছে? অনেকগুলা কোন প্যাকেজ থেকে আমার ফাইনালি হচ্ছে একটা ড্রাম, এটাও একটা প্যাকেজ। এই যে এই ড্রামের উপরে সুতাগুলা পেঁচানো, ঠিক আছে? এরকম করে সুতা পেঁচানো, যে প্রসেসটা সেটা হচ্ছে ওয়ার্কিং, ঠিক আছে? সাবজেক্ট বুঝে গেছে? তুমি না বুঝলে তোমরা 40 মিনিট না বুঝলে আমার কাছে 100 বার জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, সো এটার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে ওয়ার্পিং ইজ আ প্রসেস বাই হুইচ long length of many yarns are winded on a flanged bobbin to produce our beam, ঠিক আছে? এটা কি বেসিক্যালি যে ওই যে ড্রামটার উপর পেঁচাবো, এটাকে পরে আমরা কি বলবো? বিম বলবো, ওয়ার্প বিম বলবো, ঠিক আছে? বেসিক্যালি কি অনেকগুলা কোণের সুতা, প্রায় 100 150 200 500 এরকম সুতা আমরা পেঁচাবো একটা ড্রামের উপর, যেটাকে আমরা পরে ওয়ার্প বিম বলবো। এই কোণগুলা কিসের উপর থাকবে? ক্রিলের উপর। এই যে পুরো যে কোণের যে অ্যারেঞ্জমেন্টটা, সেটাকে আমি বলবো ক্রিল, CREEL। আর এক একটা ওয়ার্পিং মেশিনের ক্রিল ক্যাপাসিটি থাকে। ক্রিল ক্যাপাসিটি কি জানো? ক্রিল ক্যাপাসিটি হচ্ছে ওর মধ্যে কতগুলা কোণ আছে, সেটা হচ্ছে ওর ক্রিল ক্যাপাসিটি। আচ্ছা, তারপর কি হবে? প্রত্যেকটা কোণের এই যে প্রত্যেকটা সুতা এসে এসে এই ক্রিলের উপরে একটা ক্রিল ক্যাপাসিটি অনুযায়ী এটা হলো হোল থাকে, বুঝছো? ক্রিল ক্যাপাসিটি অনুযায়ী হোল থাকে, ওই হোলের মধ্য দিয়ে এই যে এরকম করে সুতাগুলো পাস করে। সুতাগুলো পাস করে কি হয়? এখানে অনেকগুলো রোলার থাকে, গাইড থাকে, এগুলোর ভিতর দিয়ে উপর দিয়ে প্রেসার রোলারের মাধ্যমে, প্রেসার রোলারের পার হয়ে প্রেসার ঠিক হয়ে তারপর এসে এই যে বিমটা আছে ড্রাম, এই বিমের মধ্যে সুতাটা পেঁচানো যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেইন কাজ ওয়ার্পিং এর। আচ্ছা, এখন ওয়ার্পিং আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে ওয়ার্পিং এর টাইপ কয়টা বলছি? 2টা টাইপ বলছি। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা ওয়ার্প বিমটা বানাইছি না, এটার মধ্যে আপ টু 1000 মানে 1000টা পর্যন্ত সুতা আমরা মানে কোণ আমরা পেঁচাতে পারবো, ঠিক আছে? 1000 আসলে ফিক্সড না, এটা মানে 1100 মানে প্লাস মাইনাস থাকে, হ্যাঁ 1100 করা যাবে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। এখন হচ্ছে আমরা বলবো যে ওয়ার্পিং এর টাইপ কয়টা আর ওয়ার্পিং বেসিক্যালি কেন করা হয়। ওয়ার্পিং বেসিক্যালি করা হয়, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম না যে স্ট্রাইপ শার্ট, চেক শার্ট, এগুলো দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম না। আচ্ছা, আবার কিছু হচ্ছে কি যেগুলো হচ্ছে সলিড টাইপ ফেব্রিক, মানে হচ্ছে হলো আমরা আগে গ্রে ফেব্রিকটা বানাই ফেলবো। গ্রে ফেব্রিকটা কি? গ্রে ফেব্রিক কি গ্রে কালারের, ধূসর কালারের? মোটো না, কি একটু মানে সাদা, বেসিক্যালি জিনিসটা সাদা
সাদা কিন্তু অনেক ইম্পিউরিটিস থাকার কারণে রংটা হচ্ছে একটু ঘেয়া ঘেয়া হয়ে গেছে। বেসিক্যালি এই ঘেয়া ঘেয়াটাই হচ্ছে আমার গ্রে ফেব্রিক, একদম অরিজিনাল সুতায় কোনো রং টং ছাড়া সুতার নিজস্ব ন্যাচারাল যে কালারটা সেটা হচ্ছে আমার গ্রে ফেব্রিক। একটা মানে এগুলোর মধ্যে আছে মনে হয় অনেক জায়গায় থাক, শুধু শুধু সারেলার আমি একটা জায়গাতে পড়লাম না, কিন্তু এগুলোর মধ্যেই গ্রে ফেব্রিক আছে ডাইংয়ের জন্য। এটা ডাইং লাগবে না, ডাইং করার জন্য আছে। তোমাদেরকে ডাইংয়ে দেখাবে, গ্রে ফেব্রিক্স আর দেখাবে যে অরিজিনাল যে কালারটা হয় একটা ঘিয়া ঘিয়া রঙের সাদা। তারপর কি করা হয়, তারপর এটাকে যদি আমরা সাদাই করতে চাই, যেমন ধরো ও পাঞ্জাবি পরছে, ওটা কি একদম সাদা না, এই সাদাটা বানানোর জন্য আমাদের কিছু প্রসেস আছে, আমরা আরো করবো ওয়েব প্রিপারেটরি কিছু প্রসেস, ওটাকে ওরকম সাদা বানাবো। হ্যাঁ হ্যাঁ ওদেরকে এখন ইয়ে করা দরকার নেই, এগুলো করে আমরা হচ্ছে সাদা বানাবো। আবার যেটা সাদা হবে না সেটা কি করবো, খালি ভিতরের ময়লাটা আগে বাইর করে, মানে ভিতরে কি থাকে, যেহেতু এটা ন্যাচারাল জিনিস, মানে খেয়াল করবা যে একটা মোমের আস্তর থাকে সুতার পাতার মধ্যে, তাই না, পাতার উপর দেখো ওয়াক্স থাকে, মোমের একটা আস্তর থাকে, তারপর হচ্ছে অনেক টাইপের ময়লা থাকতে পারে। এই জিনিসগুলো কাপড় থেকে ফেলে তারপর যে রং আমরা করতে চাই সেই রঙে ডাই করব, এটাই তো বেসিক্যালি। সো এই যে পুরো প্রসেসটা সেটা করার জন্য হচ্ছে বিমটা আমি প্রিপেয়ার করে ফেলব, ঠিক আছে। এখন এটা যদি সলিড ডাই হয় মানে হচ্ছে এক কালার গ্রে ফেব্রিকের জন্য, তাহলে আমার সুন্দর কোনো আলাদা সাজানোর কোনো ব্যাপার নেই, জাস্ট প্রিল ক্যাপাসিটি অনুযায়ী ওইটার উপর সুতাটা পেঁচানো হবে, ঠিক আছে। সেটাকে আমরা কি বলতেছি, ডিরেক্ট পারফিউম, ঠিক আছে। মানে আমার কোনো সাজানোর ব্যাপার নেই, প্যাটার্নের ব্যাপার নেই, জাস্ট হচ্ছে প্রিল ক্যাপাসিটি অনুযায়ী সুতাগুলো এসে এটার মধ্যে পেঁচা যাচ্ছে, এটাকে আমি কি বলবো, ডিরেক্ট পারফিউম। এটা হচ্ছে ফর সলিড ডাই ফেব্রিক এক কালারের জন্য। আচ্ছা এখন ডিরেক্ট পারফিউম চিন্তা করো, ওর তো কোনো প্যাটার্নের ব্যাপার নেই, তাহলে ওর প্যাকেজটা হবে ছোট। ছোট প্যাকেজ কি হবে, ছোট প্যাকেজগুলো মিলাই কয়েকটা মিলাই আবার আরেকটা বড় ফাইনাল প্যাকেজ বানাতে হবে, ঠিক আছে। কারণ ও হচ্ছে সেভারেল পার্টিং থেকে তুমি একটা ফাইনাল বিম বানাতে ফেলা যাবে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে হলো পার্থক্যটা করা যাচ্ছে, আচ্ছা পার্থক্য করা যাচ্ছে। আগে বলি হচ্ছে এখন ধরো এটা যদি আমার ইয়ে হয় স্ট্রাইপের জন্য হয় সাদা আর লাল হয়, ধরো আমার ডিজাইনটা এরকম থাকবে যে দুইটা সুতা থাকবে লাল একটা সুতা সাদা, এরকম একটা হচ্ছে স্ট্রাইপ যাবে, তখন কি হবে জানো, এই দুইটা সুতা রেড পুরো যায় না, দুইটা পিন আমি রেড দিব মানে লাইনে একটা হোয়াইট আবার নিচে রেড, ঠিক আছে। এরকম করে ওই প্যাটার্ন অনুযায়ী যখন আমি এখানে সাজানোটা ঠিক থাকবে, এখানে ওই অনুযায়ী সুতাটা ওভাবে এসে বসবে যে রেড হোয়াইট হোয়াইট, এরকম করে আমার রিপিট নাম্বার দেওয়া থাকবে, যে এরকম ফিক্স করা রিপিট থাকবে। ধরো আমার এই ফেব্রিক আরেকটা মজার জিনিস, এটা কিন্তু আমি সরাসরি ফেব্রিকে লুমে দিয়ে দিব না, বড় প্যাকেজ তো এটা আমরা ফাইনাল প্যাকেজ আছে, এটা আমি লুমে চলে যাব, মানে হচ্ছে আমার গজ কাপড়ের বহর আছে না 3 হাত বহর 3.5 হাত বহর, আমরা কেনার সময় গজ কাপড় কেনার সময় বলি না যে 2.5 হাত পানা সুতি কাপড় 2.5 হাত বেক্সি কাপড় 2.5 হাত পানা, এই মানে উইথ এটার ওয়েট যত ওই অনুযায়ী আমরা মার্কেটে যে তো আর হচ্ছে আমরা টেকনিক্যাল টার্ম ইউজ করে তো আর কেনাকাটা করি না, ফ্যাক্টরি মতো আমরা যেগুলো 2.5 হাত বহর 3 হাত বহর 3.5 হাত বহর কাপড় বেশি কম লাগে, তাই না। ওই বহরটা হচ্ছে এই যে এই বিমের যে অতটুকু লেন্থ ওই অনুযায়ী আমাদের বহরটা হচ্ছে, ঠিক আছে। আসলে ফুল লেন্থ আমরা ইউজ করি না, কিন্তু পাশে একটু করে ফাঁকা রাখি, সুতি কাপড়ের জন্য 2.5 হাত থাকে, কিন্তু ওই লিনেন কাপড়ের জন্য আমি বেশি না হয়। হ্যাঁ ওটা তো তোমার বিমের লেন্থটা তো তুমি আলাদা ইয়ে করতে পারবা, এই যে দুই পাশে ফ্ল্যাঞ্জ আছে না, এটা আড়াই পিছায় তো তুমি এটার 60 ইঞ্চি হবে না 50 ইঞ্চি হবে, তো তুমি কম বেশি করতে পারবে, ফিক্স করে দেবে। এই যে এগুলো হচ্ছে একটা ফিক্স থেকে একটা খোলা যায়, আড়াই পিছায় করা যাবে। ধরো তোমার যে ফেব্রিকের দরকার 60 ইঞ্চ, ধরো এটা এতটুকু, আর এটা আমার 55 ইঞ্চ ফেব্রিক, 5 ইঞ্চি আমি আগায় দিলাম, বুঝে গেছে।
ক্লিয়ার না? ফেব্রিকের ওয়াইডটা এই বিমের সাথে কানেক্টেড। ওকে, আচ্ছা ঠিকই বলছি আমি। হ্যাঁ, আর হচ্ছে রিপিট ইউনিট থাকে, ডিজাইনের রিপিট ইউনিট থাকে, যে আমার ফেব্রিকের বহর হচ্ছে ধরো ওয়াইড হচ্ছে 60 ইঞ্চ, এর মধ্যে আমার স্ট্রাইপের রিপিট থাকে 5টা। 5টা যদি স্ট্রাইপের রিপিট থাকে তাহলে এক একটা রিপিটে কয়টা করে সুতা, কয় ইঞ্চি থাকবে? 12 ইঞ্চি। 12 ইঞ্চি হচ্ছে এক একটা রিপিট ইউনিট। এটার মধ্যে হয়তো ঠিক করে দেওয়া, আচ্ছা রিপিট ইউনিট কমই হয়ে গেছে 10টা, ধরো এক একটা 6 ইঞ্চি। 6 ইঞ্চির মধ্যে আবার হয়তো ফিক্স থাকবে যে এতটুকু থাকবে রেড, এতটুকু হোয়াইট, এতটুকু ব্ল্যাক, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে। ঠিক আছে, এরকম করে হচ্ছে হলো আমার পুরো রিপিট ইউনিটটা সাজানো থাকে স্ট্রাইপে। বুঝানো গেছে স্ট্রাইপের বেসিক ব্যাপারটা? আচ্ছা, এখন হচ্ছে আমরা যেহেতু বলছি যে ওয়ার্কিং এর দুইটা টাইপ, একটা হচ্ছে হলো ডিরেক্ট বা হাই স্পিড ওয়ার্কিং, আর একটা হচ্ছে ইনডিরেক্ট বা হচ্ছে হলো প্যাটার্ন ওয়ার্কিং। যেহেতু এটা প্যাটার্ন অনুযায়ী সেজন্য এটা স্ট্রাইপের যেটা সেটাকে আমরা বলবো প্যাটার্ন ওয়ার্কিং। আর এর আগে যেটা ডিরেক্ট ছিল শুধু গ্রে ফেব্রিকের, চিন্তা করো একটা জিনিস প্যাটার্ন ওয়াইজ সাজানোর পরে কাজ করতে স্পিড বেশি হবে নাকি যেটা কোনো প্যাটার্ন নাই সেটার স্পিড বেশি হবে? কোনটা? যেটা কোনো প্যাটার্ন নাই, যেটা কোনো প্যাটার্ন নাই, কারণ তোমার প্যাটার্ন মেইনটেইন করতে কিন্তু স্পিডটা কন্ট্রোল করা লাগবে। হাই স্পিড হলে হয়তো তোমার দু একটা ইঞ্চ ছিঁড়ে গেল। যখন এটা শুধুমাত্র এক কালারের তখন কিন্তু একটা সুতা ছিঁড়ে গেলে সমস্যা নেই, বাকিগুলো চলতেছে, ওইটা আমি নট দিয়ে ঠিক করলাম। কিন্তু যখন এটা তোমার সাজানো জিনিস তখন একটা সুতা ছিঁড়ে গেলে কিন্তু সমস্যা, কারণ তোমার পুরো প্যাটার্ন নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য আমার সেকশনাল বা হচ্ছে হলো ইনডিরেক্ট বা প্যাটার্ন ওয়ার্কিং যেটা, ওটার স্পিড কম আর ডিরেক্টের স্পিড বেশি। ওকে, তো আমরা এখন একটা একটা করে পার্থক্য দেখব। যে জেনারেলি কি হয়, যে ইট ইজ জেনারেলি ইউজড টু প্রোডিউস ওয়ার্কিং ফর গ্রে ফেব্রিক। ডিরেক্ট ওয়ার্কিং এ হচ্ছে গ্রে ফেব্রিক। আচ্ছা, আর সেকশনালে হচ্ছে হলো স্ট্রাইপ বা হচ্ছে চেক। ওকে, আচ্ছা মেথড একটা হচ্ছে ওয়ার্কার বিমে হচ্ছে হলো যখন আমার ডিরেক্ট ওয়ার্কিং, তখন আমি বলছি যে মোর দ্যান ওয়ান বিম আমরা প্রোডিউস করব। যখন হচ্ছে গ্রে ফেব্রিকের জন্য এক কালারের জন্য হচ্ছে তখন আমি একটার বেশি বিম থাকবে। আর যখন আমার সেকশনাল তখন হচ্ছে আমরা একটা করেই ফাইনাল বিম তৈরি হয়ে যাবে প্যাটার্নের অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা একটার স্পিড বেশি আর একটার স্পিড কম। তারপর হচ্ছে হলো সেকশনাল ওয়ার্কিং এ যেহেতু আমার ওইখানে কিন্তু সবকিছু এখানে আমি ডিজাইন অনুযায়ী ফিক্স করে দিয়েছি, যেমন কয়টা সুতা থাকবে, কয়টা কি কালার থাকবে। তার মানে সেকশনাল ওয়ার্কিং এ এই পুরো 60 ইঞ্চির মধ্যে যতগুলা সুতা থাকবে, এখানে যতগুলা সুতার লাইন থাকবে, এখানে ঠিক এক্স্যাক্টলি ততগুলা সুতাই থাকবে। বুঝে গেছে? হ্যাঁ, মানে এই প্যাটার্নে যতগুলো আমার থ্রেড এখানে কাউন্ট ঠিক মতো এক্সাক্ট থ্রেড কাউন্ট আমার এখানে থাকতে হবে, কারণ হচ্ছে এটা আমার প্যাটার্ন অনুযায়ী সাজানো। আর যখন আমার ডিরেক্ট ওয়ার্কিং হবে তখন এইটার নাম্বার মিলবে না। কেন মিলবে না? কারণ হচ্ছে হলো, তুমি কি আমার কথাটা বুঝতে পারছো? এই যে আমি এটা বুঝাইছি, এটা মিলবে না। এখানে বেশি থাকবে, এখানে কম থাকবে, এখানে কম বেশি থাকবে, এক্সাক্ট সেম হবে না। ঠিক আছে, কারণ এটা তো আমার কোনো কালার ম্যাচ করার ব্যাপার না, এটা তো পুরোটাই আমার একটার উপরে আরেকটা ওভারল্যাপ হবে, ওই অনুযায়ী চলে যাবে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, আরেকটা পার্থক্য কি? আচ্ছা, ইয়ার্ন টেনশন হচ্ছে এটাতে বেশি থাকবে আর ওটাতে কম থাকবে, কারণ হচ্ছে ওটা বেশি টেনশন হলে ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে পুরো প্রসেসটাই আমার ঝামেলা হয়ে যাবে। আর এটা হাই টেনশন থাকে, এটা স্পিডও বেশি থাকে, টেনশনও বেশি থাকে। আচ্ছা, তারপর এটা যেহেতু স্পিড বেশি, টেনশন বেশি, মানে প্রেসার বেশি, এটার এফিশিয়েন্সিও বেশি, মানে হচ্ছে কম সময় বেশি আউটপুট পাওয়া যাবে। আর সেকশনালের এফিশিয়েন্সি কম, আর ক্রিল ক্যাপাসিটি হচ্ছে হলো এটার কম, আর সেকশনালের ক্রিল ক্যাপাসিটি বেশি। বুঝে গেছে? একটা কি ভিডিও দেখবা আরো ক্লিয়ার হবে তাহলে? একজন আসো তো।
ড্রামটা আছে না, ওর পিছনে একটা ড্রাইভিং ড্রাম, আচ্ছা প্রেসার রোলার, এই যে এই ড্রামটার পিছনে আরেকটা ড্রাইভিং ড্রাম থাকবে। লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে এগুলা নিজে ঘুরে না, আরেকটা জিনিস ইনডাইরেক্টলি ওকে ঘোরায়, মোটর দিয়ে ঘুরানো হয়। হ্যাঁ মানে এই ড্রামটা ঘুরতে থাকবে, পিছনেরটা যেটা ড্রাইভিং রোলার ও ঘুরবে, ও ঘুরে ঘুরে ওর উপর সুতা সাজাবে, ঠিক আছে? মোটর দিয়ে তো সবই ঘোরানো, কিন্তু হচ্ছে ও কেন ঘুরবে না জানো? ও যদি ঘুরে তাহলে কিন্তু টুইস্ট চেঞ্জ হয়ে যাবে, টুইস্ট পড়ে যাবে, প্রেসার উল্টাপাল্টা হবে, ঠিক আছে? সেই জন্য হচ্ছে আমার বিমটা ফিক্সড থাকবে, ও স্টেবল থাকবে, স্ট্যাটিক থাকবে, আর পিছনে যেটা ও ঘুরে ঘুরে সুতাগুলো ওর উপর বাজবে। অন হয়েছে? জি ওয়ার্পিং এ তোমাদের যখন ফেব্রিকে পড়াবে না, ফেব্রিক ওয়ান হচ্ছে ওয়ার্পিং, জি ম্যাম, আমাদের তো ম্যাথ আছে না অনেকগুলো ওয়ার্পিং প্ল্যান করে, জি ম্যাম, অনেক বড় ম্যাথগুলো অনেক মজার মজার ওয়ার্পিং প্ল্যান আছে, যে চেক ফেব্রিক আর স্ট্রাইক আর চেকের বসানোর জন্য ম্যাথ আছে। বাকিরা কই গেল? ওরা ক্লাসে এখন আসে নাই কেন? কয়জন বের হয়েছিল? কে কে? ফয়সাল আর চম এত লেট কেন? যতক্ষণ না বলিয়ে পাইপ করে দিয়ে কাজ করছো তোমার দিতে পারবে না। এরপরে ডিসটেন্স করার সঙ্গে যাবো আপনি করতে পারবেন না আপনি করে ম্যাক্সার শুরু লাগাও 17 টাকা পাবো। The warping process. Warp and thread are two basic components used in weaving to turn thread or yarn into fabric. Warping is defined as the parallel winding of yarn from a cone or teeth package onto a warp beam. It is the transfer of many yarns from the creel of single packages to a beam. The warping consists of collecting a predetermined number of ends from a set of wool packets and transferring them in sheet form to a weaver's beam. It is needed to confirm that warping is made from good warp yarn, otherwise weaving performance will be hampered. Types of warping. There are two types of warping that are popular in the textile industry for preparing warp yarn for power-driven high-speed looms or hand looms. The number one is direct warping or beam warping, and the number two is sectional এই warping. যে দেখছো প্যাটার্ন অনুযায়ী সাজানো। Direct warping or beam warping. When the yarns are drawn from the single packages in the creel directly on the beam, then it is called direct warping. It is also called high-speed warping or beam warping. Direct warping is used to make smaller beams which are combined later in slashing to produce the weaver's beam. Modern beam warping machines have creels with movable trolleys. The trolleys are movable so that cones can be এগুলা একদম creeled in modern reserve হচ্ছে, এগুলা when কিন্তু one set হচ্ছে is working in the উনিশশো machine. উনিশশো নাই ইন্ডাস্ট্রি।
its sections, starting with the tapered end of the beam, then it is called sectional warping. Sectional warping is used for multiple colors of yarn that can be incorporated in the weaver's beam by using sectional warping. The drum of the beam has a cone that has a slight angle that will prevent the yarns from slipping off. After all the sections of the beam are wound completely, then the yarn on the beam is wound onto a regular beam with flanges before sizing. This process is called beaming. Sometimes a section beam is also used in the sizing stage. The main objectives of the warping process are to prepare a continuous sheet of warp ends, to keep all ends parallel to one another, to improve the quality of warp yarn by modifying big knots, thick and thin places, etc., to prepare the warper's beam or weaver's beam for the next process. ঠিক আছে আর কোনো ভিডিও দেখবা দেখি ওই ভিডিওটা দেখো এটা সাইফুড সান কি সাইফুড প্লাস এটা টিচাররা দেখে নেবে এটাই মনে হয় অ্যানিমেটেড কিছু সমস্যা নেই কি কি ভিডিও দেখেছে তুমি পরে দেখে আচ্ছা বাই দ্য ওয়ে তারপর হচ্ছে কি হবে জানো আমরা টিচারের ক্লাস থেকে চলে যাওয়ার পরে কিন্তু তুমি ক্লাসের ভিডিওগুলো দেখতে পারো ইউটিউবে সব কিছু তো ওরা দেয় না ওরা অফ করে দেয় এটা তো খালি গান দেখে কার মানে ছেলেমেয়ে দেখি মানে এগুলো তো দেখা হচ্ছে মিউজিক ভিডিও দেখে হ্যাঁ এগুলো দেখতে তো মজা নেই মানে মজা লাগে না এগুলোর মধ্যে আচ্ছা তারপর কি হয় জানো তারপর হলো যে আমরা বিমগুলো সাজায় ফেললাম ওয়ার্ড বিমগুলো এখন এই বিমগুলো চলে যাবে আমার সাইজিং ঠিক আছে এরকম হচ্ছে 7টা সেকশন থাকে তো 6টা 7টা এরকম করে বিম নিয়ে হচ্ছে হলো সাইজিং এ চলে যায় সাইজিং কি বেসিক্যালি হচ্ছে ছোটবেলায় ঘুরে উড়াইছে না সবাই
পাঞ্জা দেই না আমরা, হুম। কাঁচ গুঁড়া করে হাতের সাবু দিয়ে বানিয়ে সাবুর মধ্যে কাঁচা কাঁচা পাঞ্জা দেই না, জি। কেন দেই? সুতা শক্ত হয়, যেন ধার না হয়। আরেকজন ধার সুন্দর হয়, কাটার শক্ত জন্য। হয়, সুতা কাটার জন্য। সুতা শক্ত হলে কি ছিঁড়ে যাবে না, টাস করে ছিঁড়ে যাবে না, শক্ত সুতা থাকবে, তাই না? সেম এই জিনিসটাই করে আমরা। এখন আমরা যে ওয়ার্পিং এ যে সুতাগুলো কাটছি সেগুলো নরম নরম, সফট, ইজিলি ছিঁড়ে যায়। এখন এটাকে যদি আমরা একটু ওই যে সাগু দিয়ে পাঞ্জা দিতাম, এখন এটাকে যদি আমরা একটু স্টার্চ ম্যাটেরিয়াল, সাগু না মানে এটা তো আর সাগু দিয়ে করে না, এটাকে তুমি ইয়ে দিয়ে সাবু করতে পারো। বা ভাতের মার সব তো স্টার্চ। হ্যাঁ, সবই তো স্টার্চ। তখন হচ্ছে গাম আরো অনেক টাইপের স্টার্চি ম্যাটেরিয়ালে কি করবো আমরা, একটা নির্দিষ্ট সময় ওকে সোক করে রাখবো। তাহলে বলতে ওর মধ্যে ইভেনলি হচ্ছে মাঠটা মানে স্টার্চটা ঢুকে ওকে একটু স্ট্রং করলো, সহজেও ছিঁড়ে যাবে। তাহলে কি হবে, পরে আমার যে উইভিং প্রসেসটা আছে, ওই উইভিং এ তো প্রচুর টেনশন, প্রত্যেকটা সুতা বারবার বিটিং হচ্ছে না, তোমার প্রত্যেকটা সুতা তো সাজানো থাকে, একবার হচ্ছে আমার ওয়েভ টিয়ারটা ইনসার্ট হচ্ছে, তারপর প্রত্যেকবার বিটিং হচ্ছে, অনেক প্রেসার যাচ্ছে, টেনশন নিচ্ছে। তারপর যখন আমরা সাইজিংটা করে নিব, স্টার্চের একটা কোটিং হওয়ার কারণে ইয়ার্নের স্ট্রেংথ বেড়ে যায়, আর হচ্ছে হলো ফ্রিকশনে ও ছিঁড়ে যাওয়ার পসিবিলিটিটা কমে যায়। তো সেই প্রসেসটা হচ্ছে আমার সাইজিং প্রসেস। সেই প্রসেসের জন্য হচ্ছে আমি ওয়ার্কিংটা করে রেডি করে রাখলাম, ঠিক আছে? এই হচ্ছে তোমার উইভিং ওয়ার্কিং। সাইজিংটা যে করবে এটা কি ওই পুরো ওই বিমটা পুরো বিমটা হচ্ছে ওই সাইজ ম্যাটেরিয়ালের মধ্যে ডুবানো সোক হবে। করা হয়, সেকশন থাকে আলাদা। এই মেশিনগুলো যদি তোমাদের রিয়েল লাইফে দেখাতে পারতাম তাহলে হচ্ছে একদম মাথায় ঢুকে যায়, সারা জীবন মনে থাকে। আমাদের ইয়ার্নের কয়েকটা স্যার ক্লাস নিতেন, একজন স্যারের কথা মানে সবসময় মনে থাকে, পড়ান স্যার। কিছু মানুষ থাকে না যে অগোছালো একদম, মানে পড়াইতেছে পড়ার মধ্যেই ঢুকে যাচ্ছে। স্যার আমাদের ক্লাসে আসতো, স্যার যেগুলো চুল আসতো না, এগুলো মাথায় ঘুরতো, কাপড় চোপড়ের মানে কোনো পরিপাটি নেই, কিন্তু উনি আসলে অমানুষের মতো পড়াতে থাকতো, তো পড়াতেই থাকতো। ল্যাবে নিয়ে প্রত্যেকটা মেশিন আমাদের মনে ধরা আছে। ওনার কথা ছিল যে মেশিন করতে আসছো, হাতে যদি ময়লা না লাগে তাহলে তুমি কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমার হাতে ময়লা লেগে থাকতে হবে। ল্যাবে যদি যখন ঢুকবা তোমার হাতে সবসময় হচ্ছে ওই যে লুব্রিকেশনের জন্য অয়েল দেওয়া থাকে না, গ্রিজ হ্যাঁ গ্রিজ দেওয়া থাকে। তো তুমি যখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ল্যাবে ঢুকবা তোমার হাতে সবসময় গ্রিজ লেগে থাকে, আর যদি গ্রিজ লেগে না থাকে তাহলে তুমি স্টুডেন্ট, ঠিক আছে? নাইস ম্যাটেরিয়াল লাগবে না ওইটা। তো আমাদের কোর্স কি উইভিং মেশিন আর হচ্ছে হলো এই যে স্পিনিং মেশিনগুলোর একদম বড় বড় মেশিন না, মেশিনের মিলায় মাথা ঢুকাও নিচে, এই মাথা ওইদিকে দেখো কোন জায়গায় কোন গিয়ার আছে, কোথা থেকে কোথায় মোশন যাচ্ছে, এগুলো সব ধরে ধরে দেখতে হবে। ধরে ধরে দেখে হাতের মধ্যে উনি সবার হাত চেক করতে চায়, কার হাতে ব্রিজ লাগছে বা আছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আসলে দরকার আছে। আচ্ছা, আজকে এতটুকু থাকলো, নেক্সট ক্লাসে আমরা সাইজে নেব, ওকে? ঠিক আছে। তোমাদেরকে আমি সিটি দিছি এলাম, অ্যাসাইনমেন্ট তো ওটা করতে অ্যাসাইনমেন্ট দিছে SWOT analysis of R&D sector, এটা দিছিলাম। ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে আগামী শনিবারে বলছিলাম। 21 তারিখ 21 তারিখে আগামী কি রবিবারে বলছি? 21 তারিখ কি শনিবার না রবিবার? আজকে কত তারিখ? 14। হ্যাঁ শনিবার, রবিবার। 21 তারিখ রবিবার, শনিবার। 21 তারিখ এটা হচ্ছে সানডে রবিবার। রবিবার। আচ্ছা, তাহলে তোমাদের সিটি নিয়ে শনিবারে সিটি দাও। 20 তারিখ না? শনিবারে সিটি নিবা, তোমার সিটি টপিক হচ্ছে ওয়ার্কিং আর ওয়াইন্ডিং। জি ওয়ার্কিং আর ওয়াইন্ডিং এর উপর সিটি। আর অ্যাসেসমেন্ট জমা দিলাম রবিবার। তোমরা ক্লাসে আসো না কেন? ও জানাবে কেন?
আগে তুমি সিআর। তাহলে সিআর হয়েছো কেন? নাম দিয়েছো কেন?